স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণীর অঙ্ক বিষয়ে নিয়ে এসেছি অংশীদারি কারবার। আমার পরিচয়, আমি উৎপল প্রামাণিক, সুদর্শনপুর দারিদ্রপ্রসাদ উচ্চ বিদ্যাচক্রের অঙ্কের শিক্ষক। তাহলে অংশীদারি কারবার এই অধ্যায়টা করতে গিয়ে তোমাদের কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। অংশীদারি কারবার শব্দটার সঙ্গে প্রথমে পরিচিত হইলাম। অংশীদারি কারবার কি? দুই বা তার বেশি লোকজন মিলে একটা সমিতি বা একটা দল গঠন করে একটা বিজনেস করব, সেটাই হচ্ছে অংশীদারি কারবার। দেখো, অংশীদারি কারবারের ইংরেজি শব্দটা পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ শব্দটা খুব ভালো করে তোমরা ব্যবহার করে থাকো। আমার পার্টনার ও, ওর পার্টনার এ, এই যে পার্টনার, বা আমরা 3 পার্টনার মিলে খেলতে যাব, ঘুরতে যাব। কিন্তু ব্যবসার ক্ষেত্রে তোমরা যুক্ত নও। তোমাদের বাড়িতে অনেকে গার্জিয়ানরা যারা অংশীদারি কারবার করে বা পার্টনারশিপ বিজনেস করে থাকে। তাহলে কিভাবে পার্টনারশিপ বিজনেস করে সেটা তোমরা যাদের বাড়িতে ব্যবসায় ওরকম যুক্ত আছে তারা হয়তো এই টার্মগুলো কিছুটা শুনে থাকবে, কিন্তু টার্ম না শুনলেও আমাদের দ্বিতীয় সামেটিকের অঙ্ককে এগিয়ে নিয়ে যেতে গিয়ে এই অধ্যায়টা করতে হচ্ছে। তাহলে এই অধ্যায়ের মধ্যে আমরা অঙ্ক করব কিভাবে। এবার অঙ্ক করব তার আগে কিছু কথা তোমাদের সামনে আমি তুলছি। কারবার করতে গেলে প্রথমে কি লাগে? কারবার প্রথমে লাগে মূলধন। মূলধন কি? মূলধন হচ্ছে যারা আমরা পার্টনাররা বা অংশীদারগণ কি করব? ব্যবসা করব, কারবার করব। তাহলে কি করব? একটা ফান্ড করব, টাকা পয়সা নিয়োজিত করব। তাহলে টাকা পয়সা যখন নিয়োজিত করব, সেই টাকা পয়সা এক জায়গায় যখন হবে সেটাকে আমরা বলবো মূলধন। আচ্ছা, মূলধন আমরা পেলাম, এবার পাবো বছর শেষ বা আমরা যতদিন ধরে ব্যবসা করব, যত সময়ের জন্য ব্যবসা করব, আমাদের ব্যবসার প্রধান লক্ষ্য লাভ করা। সবসময় তো লাভ হবে এমন নয়, ক্ষতিও হতে পারে। তাহলে যখন লাভ হবে সেটাকে বন্টন করব কিভাবে? তাহলে আমরা লভ্যাংশটা একটু জানব। কি? নির্দিষ্ট সময় শেষে আমাদের কারবারে যত টাকা লাভ হলো সেটা হচ্ছে লভ্যাংশ। আর লোকসানও হতে পারে কিছু ক্ষেত্রে। লোকসান ব্যবসায় কাম্য নয়, তবুও লোকসানটা হতে পারে। লোকসান হতে পারে মানে ব্যবসা করে দেখা যাচ্ছে বছর শেষে কোনো কারণে আমাদের ক্ষতি হয়েছে, সেটাই হচ্ছে লোকসান। এবার লভ্যাংশ বন্টন কিভাবে করব? অংশীদারগণ কিভাবে করব? হতে পারে আমরা সমান ভাগে ভাগ করে নেব, হতে পারে আমরা যেভাবে যে অংশীদারগণ যেভাবে আমরা মূলধন ব্যবসায় নিয়োজিত করছি সেভাবে ভাগ করে নিতে পারি, অথবা নিজেদের মধ্যে কোনো চুক্তি থাকলো সেই চুক্তি অনুসারে আমরা লভ্যাংশ বন্টন করব। কিন্তু কোনো ব্যবসায় যদি লোকসান হয় তাহলে সেই লোকসানটাও নিজেদের চুক্তি মতো বা মূলধন মোতাবেক আমরা ক্ষতির টাকাটাও আমাদের মূলধন থেকে ফেরত দেব বা ব্যবসায় আরো বেশি করে দেব সেইভাবে। তো এই মূলধন আমরা দুইভাবে কারবারে নিয়োজিত করি। কিভাবে? একটা
যে আমরা যে কয়জন পার্টনার, সেই পার্টনারগুলো একটা বছরের শুরুতে যে যতটা দিলাম টাকা জমা করলাম, সেই টাকা জমা করে বছর শেষে লাভ হলো, সেটা হচ্ছে সরল অংশীদারি। সরল অংশীদারি, সরল অংশীদারি। আরেকটা হয় কি, আমরা অংশীদারগণ ব্যবসা করছি, কারবার করছি, কারবার করতে গিয়ে দেখা যাচ্ছে কোনো এক পার্টনার নতুন করে আসলো ব্যবসায়, অথবা আমাদের পূর্বের অংশীদারগণের মধ্যেও কেউ আবার আমাদের এই কারবারের মধ্যে অতিরিক্ত টাকা জমা দিলাম, বা কখনো কখনো এমনও হয় কোনো অংশীদারের টাকা তুলে নিতে হয়। তাহলে টাকা যখন তুলে নিতে হয় তখন সেই অংশীদারের টাকার পরিমাণ ব্যবসায় কমে যায়, সেইটাকে আমরা বলবো মিশ্র অংশীদারি কারবার। মিশ্র অংশীদারি কারবার। তাহলে সরল অংশীদারি কারবারটা সম্পর্কে আরেকবার বলছি। অংশীদার দুজন বা তিনজন যাই থাকি, অর্থাৎ পার্টনার দুজন বা তিনজন যাই থাকি, আমরা বছরের শুরুতে টাকা জমা দিলাম, একটা নির্দিষ্ট সময় অন্তর লভ্যাংশ বন্টন করি, সেটা হচ্ছে সরল অংশীদারি কারবার। আরেকটা হচ্ছে বছরের শুরুতে ব্যবসা শুরু করলাম, অংশীদারগণ ব্যবসা শুরু করার পর সেই সময়ের মাঝে ব্যবসা চলতে চলতে কখনো কারো টাকা প্রয়োজন হতে পারে, বা কেউ আরো ব্যবসার প্রয়োজনে টাকা নিয়োজিত করতে পারি ব্যবসায়, সেটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। তো তোমাদের দশম শ্রেণীর 14 নম্বর অধ্যায়ে এই অংশীদারি কারবার এটা আছে, সেখানে অঙ্ক করতে হবে। মূলত এই দুই রকম অঙ্কই থাকে, একটা সরল অংশীদারি, একটা মিশ্র অংশীদারি। এই দুই রকমই অঙ্ক তোমাদের অনুশীলনগুলোর মধ্যে আছে। সেই অনুশীলনী থেকে তোমরা এখন অঙ্ক করবে, এবং অঙ্ক দেখো আমার এই ভিডিও থেকে তোমরা যতটুকু সাহায্য পাচ্ছ সেটা বই খুলে নিজেদের সঙ্গে একটু মিলিয়ে নাও। পরবর্তীতে তোমরা ধাপে ধাপে অনুশীলনীর অঙ্কগুলো করার চেষ্টা করবে। কোষে দেখি 14, কোষে দেখি 14, কোষে দেখি 14 এ অঙ্ক হচ্ছে, প্রথম দেখো 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্কে কি বলছে, খুব ভালো করে প্রশ্নটা পড়ে নিই, সবাই বই খুলে প্রশ্নটা ভালো করে পড়ে নাও। আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূল্য নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ। হিসেব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাব। তাহলে এখানে কি প্রশ্নটাতে পেলাম দুজন অংশীদার, একটা বলছে আমি ও আমার বন্ধু মালা। আমি ও আমার বন্ধু মালা, তাহলে আমি টাকা ব্যবসায় নিয়োজিত করেছি 15,000 টাকা, মালা নিয়োজিত করেছে 25,000 টাকা। এবার এই অঙ্ক করার সময় আমরা পাচ্ছি কি, বছর শেষে লাভ, সেই লাভটা বন্টন, কে কত টাকা লভ্যাংশ পাবো। তাহলে এটা কি সরল অংশীদারি কারবার হচ্ছে। এবার সরল অংশীদারি কারবার, তাহলে কি অঙ্কটাতে যাব, আমি ও
ও বন্ধু মালার মূলধনের অনুপাত প্রথমে বের করব। মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত 15,000 অনুপাত 25,000। এটাকে সরল অনুপাত করে নিই। 1000 দিয়ে উভয় পদকে ভাগ করলে 15 25, 5 দিয়ে ভাগ করলে 3, 5 দিয়ে 25 কে ভাগ করলে 5, 3:5। তাহলে মূলধনের অনুপাত পেলাম 3:5। এবার প্রশ্নে দেওয়া আছে এক বছরে লাভ 16,800 টাকা। লভ্যাংশ থেকে আমি পাবো তোমরা এই অঙ্কগুলো অনুপাত মিশ্র অনুপাত করার সময় আগেও করেছো 9-এ, তাহলে 8-এও করেছো অনুপাতের অঙ্ক। কি করতে হয়? লভ্যাংশ বন্টন, তাহলে অনুপাত কার কত অনুপাত সেই অনুপাতে পাবো। আমার অনুপাত হবে অনুপাতের পদ উপরে, নিচে মোট অনুপাত, আর তার সঙ্গে গুণ হবে লভ্যাংশটা। এই হচ্ছে আমাদের লভ্যাংশ বন্টনের পদ্ধতি। এটা সরল করলে 3/8 16,800 টাকা। আর দিয়ে এটা ভাগ করলে 3 দিয়ে 2100 কে গুণ করলে লভ্যাংশ থেকে আমি পাবো, হিসাব করে আমরা পেলাম 6300 টাকা। এবার বন্ধু মালা পাবে একই রকম, মালার অনুপাতের পদটা উপরে, মোট অনুপাত নিচে, আগেই করা আছে মোট অনুপাত, আর মোট লাভ সেটা গুণ হবে। এটাও 8 দিয়ে ভাগ করে 5 দিয়ে 2100 কে গুণ করলে তাহলে প্রশ্ন মোতাবেক আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো সেটা আমরা এই অঙ্কটার মধ্যে বের করলাম। অংশীদারি কারবারের অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, শুধু একটা কথা খেয়াল রাখতে হবে, মূলধনটা কিভাবে কারবারে খাটছে সেটা অনুপাতটা সঠিক আমাদের বের করতে হবে। এই সমস্ত সব প্রশ্নেই থেকে যাচ্ছে আমাদের ডাটাগুলো, সেই ডাটাগুলো ঠিক আমাদের প্রশ্ন করে বের করে দিতে হবে। আরেকটা অন্য অঙ্ক দেখো, পরবর্তীতে 5 নম্বর অঙ্ক দেখো। পাঁচ নম্বর অঙ্কে কি আছে? দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা, 15,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করবে।
ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। তাহলে এখানে পার্টনার কয়জন? 3 জন। কে কে? দীপু, রাবেয়া ও মেঘা। দীপু কত টাকা দিয়েছে ব্যবসায়? 6,500 টাকা। রাবেয়া কত দিয়েছে? 5,200 টাকা। মেঘা কত দিয়েছে? 9,100 টাকা। এবং 1 বছর পরে লাভ হয়েছে 14,400 টাকা। তাহলে 1 বছর পর 1 বছরে লাভ হয় 14,400 টাকা। এক বছরে লাভ হয় 14,400 টাকা। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে। 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে এই লাভের 2/3 অংশ কত হচ্ছে? মোট লাভের 2/3 অংশ সমান মোট লাভ কত? মোট লাভ তার সঙ্গে এর 2/3, এটা হচ্ছে সরল করলে 3 4 12, 2 24, 3 8 24, 9 6 0 0 টাকা। মোট লাভের 2/3 অংশ তাহলে 9,600 টাকা। এই টাকাটা কি করবে? 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে দেবে। তাহলে প্রত্যেকে কত করে পাবে? তারা 3 জন, 3 জনের প্রত্যেকে পাবে 9,600। 3 জন সমান ভাগে ভাগ করে নেবে, ভাগ 3 পাবে। 3 দিয়ে ভাগ করলে 3 থেকে 9, 3 গুণে 6, 3200 টাকা, 3,200 টাকা করে প্রত্যেকে পেল। কোন অংশ পেল? 2/3 অংশের মধ্যে থেকে বন্টন হলো। বাকি কত থাকলো? বাকি লভ্যাংশ, বাকি লভ্যাংশ 14,400। 14,400 থেকে আমাদের 9,600 টাকা ভাগ করা হয়ে গেছে। প্রত্যেকে 3200 টাকা, 3,200 টাকা করে পেয়েছি। বাকি টাকা তা আমাদের মূলধনের অনুপাতে ভাগ করতে বলেছে। তাহলে বাকি টাকা কত হলো দেখে নিই। 14 থেকে 6 থেকে 14, 8 10, 4800 টাকা। তাহলে বাকি লভ্যাংশ 4800 টাকা প্রশ্নে বলা আছে। বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিতে হবে। তাহলে বাকি অংশ মানে এখানে 4800 টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নিতে হবে। তাহলে 3 জনের মূলধনের অনুপাত করব আমরা। সংক্ষেপে লিখছি দীপু অনুপাত রাবেয়া অনুপাত মেঘা। ৳6,500 টাকা অনুপাত 5,200 অনুপাত 9,100। অনুপাতটাকে সরল অনুপাত করব। 100 দিয়ে ভাগ করলে 65, 52, 91। আর দেখব 5 দিয়ে যাবে না সবগুলোকে। 13 দিয়ে 5 13 65, 4 13 52 ও 91, সরি 91 হয়েছিল। 13 দিয়ে ভাগ করলে 5, 5 13 65, 4 13 52, 7 13 91।
13 দিয়ে ভাগ করলে 5:4:7, তাহলে 5:4:7 অনুপাতে আমাদের 4800 টাকাটা ভাগ করতে হবে। তাহলে দীপু পাবে 4800 টাকার মধ্যে, এবার ভাগটা হবে 4800 টাকার মধ্যে। দীপু পাবে অনুপাতের পদটি উপরে, মোট অনুপাত 5:4:7 তার সঙ্গে গুণ 4800 টাকা। 5 4 9 7 16, 5 16 গুণ 4800, 16 দিয়ে এটাকে ভাগ করলে 348, 300 5 দিয়ে গুণ করলে 1500 টাকা। একই রকম ভাবে রাবেয়া পাবে রাবেয়ার অনুপাত 4 উপরে, মোট অনুপাত নিচে 16 গুণ 4800, 16 দিয়ে এটাকে ভাগ করলে 300 গুণ করলে টাকা। আরেকজন আছে মেঘা পাবে মেঘার অনুপাত 7, নিচে মোট অনুপাত গুণ 4800, 300 এই করে 7 দিয়ে গুণ করে 2100 টাকা। এবার প্রশ্নে কি বলেছে, কে কত টাকা লভ্যাংশ পাবে। তাহলে সমস্ত লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে, সমস্ত লভ্যাংশ থেকে রাবেয়া পাবে, রাবেয়া কত পাবে তোমরা দেখে নাও পরবর্তী ধাপে। আগে পেয়েছে প্রত্যেকেই 3200 টাকা করে, 3200 টাকা করে, সঙ্গে যোগ হবে রাবেয়া যেটা এখন পেল 1200 টাকা, সেটা যোগ করে তোমরা পেয়ে যাচ্ছ এত টাকা। মেঘা পাবে, মেঘাও 3200 টাকা আগে পেয়েছে, এখন পেল 2100 টাকা, 2100 টাকা হলো 5300 টাকা। দীপু পাবে দীপুও 3200 টাকা আগেই পেয়ে গেছে এবং তার সঙ্গে অনুপাতে পেয়েছে 1500 টাকা, 3200 টাকা 1500 টাকা, এটা যোগ করলে 7,400 টাকা। তাহলে আমরা 2 নম্বর অঙ্কটা প্রশ্ন অনুযায়ী কে কত টাকা পেল সেটা আমরা বের করলাম। এখানে অঙ্কটাতে একটু সাজানো এলোমেলো আছে, দীপুটাকে নিচে লেখা আছে দীপুর প্রাপ্ত টাকা 4700, রাবেয়া 4400, মেঘার 5300 টাকা। দুটো অঙ্ক আমরা করলাম এখানে, তোমরাও দেখবে এই দুটো অঙ্কতে চুক্তি মতো কিছু টাকা সমান ভাগে ভাগ করে নিয়েছিল আর বাকি টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছিল। তাহলে আমাদের এই অঙ্কটাও হয়ে গেল। দেখো
অংশীদারি কারবারে এই লভ্যাংশ বন্টন খুব সহজে হয়। পরবর্তী মিশ্র অংশীদারি কারবার। আমি অনুশীলনী থেকে তোমাদের বলবো 9 নম্বর অঙ্কটা করতে। এখন আমরা 9 নম্বর অঙ্ক করব। আমি তোমাদের 9 নম্বর অঙ্কটা করতে বলছি, আমিও করে দিচ্ছি। বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। বছরের প্রথমে দুজন অংশীদার, একজন প্রদীপবাবু, একজন আমিনা বিবি, ব্যবসা শুরু করলেন। 5 মাস পর প্রদীপবাবু আরো 4,000 টাকা মূলধন দেন। 5 মাস পর প্রদীপবাবু আরো 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে? তাহলে 9 নম্বর অঙ্কটা মিশ্র অংশীদারি কারবার। কেন? বছরের শুরুতে দুজন টাকা নিয়োজিত করেছিল, 5 মাস পর প্রদীপবাবু আরো টাকা নিয়োজিত করল। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো কিভাবে লভ্যাংশ বন্টন করবে। তার আগে তাদের দেখো বছরের শেষে লাভ হচ্ছে, এই বছরের শেষে লাভ সেটা তো 1 বছর ধরে বছরের প্রথমে টাকা দিলে বছর শেষে লাভ, সবার নিয়োজিত টাকা একই রকম ভাবে ব্যবসায় খাটলো। কিন্তু মাঝখানে সময়ের মাঝে যদি কেউ টাকা দিয়ে থাকে, এখানে এই ব্যবসা 12 মাসে লাভ হয়েছে। 9 নম্বর অঙ্ক। এখানে বছরের প্রথমেই কে দিল? দুজন অংশীদার, একজন প্রদীপবাবু, আমিনা বিবি। প্রদীপ, আমিনা। দেখো বছরের শুরুতেই প্রদীপ এবং আমিনা টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। 5 মাস পর প্রদীপবাবু আরো 4,000 টাকা দিল। 5 মাস টোটাল, এটাকে যদি আমরা 12 মাস ধরি, তাহলে মাঝখানে মোটামুটি এটা যদি 6 মাস ধরি, 3 মাস ধরি, 4, 5, 4, 5, তাহলে এই জায়গাটা 5 মাস হবে। 1, 2, 3, 4, 5। এই 5 মাসে 6, 7, 8, 9, 10, 11, 12 বছর শেষে লাভ হলো। 1 বছর পর লাভ কত? সেটা 27,716। 27,716। প্রথমে প্রদীপবাবু দিল কত? বছরের শুরুতে 24,000। আমিনা দিল কত? 30,000। 1, 2, 3, 4, 5 মাস পর কি হলো? প্রদীপবাবু আরো টাকা দিল, এখানে 4,000 টাকা দিল। তাহলে প্রদীপবাবুর এই সময় কত টাকা হলো? 24,000 যোগ 4,000। এটা হলো প্রদীপবাবুর টাকা। প্রদীপবাবু শুরুতে দিয়েছিল 24,000, 5 মাস পর দিল আরো 4,000। কিন্তু আমিনা বিবি 30,000 দিয়েছিল বছরের শুরুতে, আর মাঝে কখনো টাকা দেয়নি। তাহলে প্রদীপবাবুর ব্যবসায় কত টাকা খাটলো এবং বছর শেষে লাভ হলো, সেই লাভটা আবার
যেভাবে টাকা খাটলো সেই অনুপাতে ভাগ করে নিব। তাহলে যদি আমাদের এই বছরটাকে মাসে ধরে ধরে ভাগ করে নিতে হবে, কারণ গোটা লাভটা যদি 1 মাস পর ভাগ করে নিতাম তাহলে কি হতো, ওই লভ্যাংশটাকে 12 দিয়ে গুণ করে আমাদের ভাগ করে সেই মূল্যটা আমরা পেতাম। গোটা বছরটা যদি 1 মাসে পেয়ে যেতাম, সেই জন্যে আমাদের মূলধনটাকে মাস হিসাবে 1 মাস হিসাবে প্রদীপ বাবুর মূলধন খাটে, প্রদীপ বাবুর মাস হিসাবে যদি ধরি তাহলে প্রদীপ বাবুর মূলধন খাটে, দেখো 24,000 টাকা কেটেছে 5 মাস, তাহলে 24,000 গুণ 5 যোগ পরের 7 মাস কত কেটেছে 28,000 টাকা, 28,000 কেটেছে পরের 7 মাস। এই হলো প্রদীপ বাবুর মোট মূলধন মাস হিসেবে যদি থাকে। আর আমিনা বিবির মূলধন খাটে মাস হিসেবে, মাঝে কোনো সময় টাকা দেয়নি, তাহলে পুরো 12 মাস, $36,000 টাকা। এটা হচ্ছে মূলধন পেলাম মাস হিসেবে যদি পাই। আর প্রদীপ বাবুরটা আমরা হিসাব করে নিব, 5 × 20 1,20,000, 3টা 0 যোগ 7 3টা 0 7 56 6 5 19। তাহলে আমাদের এটা যোগ করলে পাবো 1,9,6,0,0 1,2,0,0,0 6 11 1 1 3। আমরা পেলাম প্রদীপ বাবুটা এরকম 3,1,6,0,0। এবার দেখো প্রদীপ বাবু এবং আমিনা বিবির মূলধন বের করলাম এইভাবে মাস হিসেবে। এইটাই আমরা আগে 1 নম্বর অঙ্ক যেভাবে করেছিলাম, মূলধনের অনুপাত বের করব, মূলধনের অনুপাত বের করব 3,1,6,0,0 মূলধনের অনুপাতে আমরা এই যে লাভ হলো 27,716 সেটাই মূলধনের অনুপাতে বের করে নেব। 100 দিয়ে ভাগ করলে 360, 6 দিয়ে যাবে 6 5 6 6 দিয়ে যাবে না, 6 7 3 10, 6 3 9 9 দিয়ে যাবে, 6 7 কত দিয়ে যাবে 13 দিয়ে যাবে, 12 দিয়ে যাবে, 3 12 36। আচ্ছা এটা দেখে নিই কত দিয়ে যাবে, প্রথমে ছোট ছোট করে দেখি, 2 দিয়ে 15 দুগুণে 30, 1 16 8 দুগুণে 16 158, এখানে 18 দুগুণে 36 180, আবার যাবে অনুপাতটা হবে, আবার যাবে 2 দিয়ে 7 2 14 11 9 2 18, 2 দিয়ে যাবে 9 90, আর যাবে 79 90, আর যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, 16 79 যাবে, 14 14 18 9 18। এইটাকে মূলধনের অনুপাত আমি বের করে দিলাম। এই মূলধনের অনুপাতে তোমরা
বছরের শেষে যে লভ্যাংশ হলে সেই লভ্যাংশটা নিজেরা বাড়িতে করে নেবে। কোশ্চিন নাম্বার 1 এর মতো এই মূলধনের অনুপাতটা বের করে রাখা হলো। এইভাবে পরবর্তী লাইনগুলো তোমরা করে অঙ্কটা শেষ করবে। আচ্ছা, আরেকটা অংশীদারি কারবারের অঙ্ক তোমাদেরকে বলছি, ঠিক তার পরেরটা। তোমাদের পরের অঙ্কটার হিন্টস দিচ্ছি, হিন্টস দিয়ে আজকের মতো এই পর্যন্ত তোমাদের দিচ্ছি। এটা দেখে তোমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করো, আশা করছি করতে পারবে। দেখো 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে কি বলেছে? নিয়ামক চাচা ও পরবী দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করে। 6 মাস পরে নিয়ামক চাচা আরো 4,000 টাকা লগ্নি করলেন, কিন্তু পরবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। এটাও মিশ্র অংশীদারি কারবার। দুজন শুরু করলো, শুরু করার পর 6 মাস পর নিয়ামক চাচা আরো টাকা নিয়োজিত করলো, লগ্নি করলো, পরবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে টাকা তুলে নিল। তাহলে 10 নম্বর অঙ্কটা দেখো। এবার আমি তোমাদের একটা আগের মতো ব্যবসা শুরু করছে বছরের শুরুতে দুইজন, নিয়ামক চাচা আর পরবী দিদি। পরবী দিদি কি করলো? নিয়ামক চাচা 30,000 টাকা দিল এখানে বছরের শুরুতে, 30,000 টাকা। আর পরবী দিদি বছরের শুরুতে 50,000 টাকা। 50,000 টাকা পরবী দিদি। 6 মাস পর, ঠিক 6 মাস মাঝামাঝি সময়ে, ব্যবসার মাঝামাঝি সময়ে 6 মাস পর এই জায়গায় এসে নিয়ামক চাচা আরো 40,000 টাকা দিল। আগে দিয়েছিল 30,000, এখানে আরো দিল 40,000। আর পরবী দিদি কি করলো? 50,000 দিয়েছিল, এখানে তার নিজের প্রয়োজনে 50,000 থেকে 10,000 তুলে নিল। এবার দেখো নিয়ামক চাচার মূলধনের যখন হিসাব করব, মাস হিসাবে কতটা মূলধন কেটেছে নিয়ামক চাচার? 30,000 টাকাটা কেটেছে প্রথম 6 মাস, আর পরের 6 মাস কেটেছে 30,000 যোগ 40,000 মানে 70,000 টাকা কেটেছে পরের 6 মাস। তাহলে মাস হিসেবে নিয়ামক চাচার মূলধন কত? প্রথম 30,000 কেটেছে 6 মাস, যোগ পরেরটা কেটেছে 30 যোগ 40 অর্থাৎ 70,000 কেটেছে পরের 6 মাস। এই হচ্ছে নিয়ামক চাচার মূলধন। হিসাব করে নেবে। এবার পরবী দিদি মাস হিসাবে মূলধন প্রথম 50,000 6 মাস, 50,000 6 মাস যোগ
পরের 6 মাস কত কেটেছে? 50 থেকে 10,000 তুলে নিয়েছিল, মানে 40,000 কেটেছে পরের 6 মাস। 5 6 এখানে গুণ করলে 30, 4টা শূন্য, যোগ এখানে 24, 4টা শূন্য, এখানে হলো 4 5 54, 4টা শূন্য। তাহলে 10 নম্বর অঙ্কটাতে এখন কি পেলাম? নিয়ামত চাচার মূলধন, পরবিদিদির মূলধন, এবং খুব সহজ সরল ভাবে প্রথম 1 নম্বর অঙ্ক যেভাবে করেছিলে, মূলধন পেয়ে গেলে এবার মূলধনের অনুপাত বের করবে। মূলধনের অনুপাতটা আমি করে রাখছি। তাদের মূলধনের অনুপাত চারটা শূন্য, অনুপাত 54, 4টা শূন্য। সরল করলে এরকম হবে, 10 হবে 6 দিয়ে ভাগ করলে 9 হবে, 10 অনুপাত 9। তাহলে তাদের মূলধনের অনুপাত পেলে এবার বছরের শেষে যেটা লভ্যাংশ 19,000 টাকা আছে, বছরের শেষে লাভ, সেই 19,000 টাকা তোমরা সেই মূলধনের অনুপাতে নিয়ামত চাচা আর পরবিদিদির মূলধনের অনুপাতটা করা আছে, এটা দেখে পরবর্তী ধাপে তোমরা অঙ্কগুলো অতি সহজে করতে পারবে অঙ্কটা। এবং এইভাবে গোটা অনুশীলনীর অঙ্কগুলো তোমরা ধীরে ধীরে করার চেষ্টা করো, পরবর্তীতে তোমাদের বাকিটা জানানো হবে। ধন্যবাদ।